এই বিশেষ বিশ্লেষণে আজ আমরা কাটাছেঁড়া করব ২০২৬ সালের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে যাওয়া সেই আক্ষরিক অর্থেই বিশাল ভূমিকম্প নিয়ে। ভাবা যায়, টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা একটা সরকার স্রেফ একটা ঐতিহাসিক নির্বাচনের ধাক্কায় কিভাবে ক্ষমতাচ্যুত হলো। আজ আমরা একদম গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। এটা কিন্তু নিছক কোনো নির্বাচন নয়, বলতে গেলে একটা আস্ত যুগের অবসান। পরিসংখ্যানগুলো একটু খেয়াল করলেই এই পরিবর্তনের ধাক্কাটা ঠিক কতটা জোরালো ছিল তা বেশ পরিষ্কার হয়ে যায়। ২৯৪ আসনের বিধানসভা, সেখানে শাসক দল এক ধাক্কায় নেমে এলো মাত্র ৮০ থেকে ৮১টা আসনে, আর অন্যদিকে বিরোধী দল একেবারে ম্যাজিক ফিগার পার করে ২০৬ থেকে ২০৭টা আসন নিশ্চিত করে ফেলল। এই অভাবনীয় ব্যবধানটাই বলে দিচ্ছে সাধারণ মানুষের রায় ঠিক কতটা শক্তিশালী আর নির্ণায়ক ছিল। তো ঠিক কিভাবে ঘটল এই অবিশ্বাস্য ঘটনাটা? এই বিশ্লেষণে আমরা মূলত ৫টা দিক থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। রাজনৈতিক সমীকরণ, যুব সমাজের কর্মসংস্থান সংকট, নারী নিরাপত্তা ও দুর্নীতি, সংখ্যালঘু ভোটের মেরুকরণ এবং একেবারে শেষে নির্বাচনের ফলাফল নিয়ে ওঠা যাবতীয় অভিযোগ ও বিতর্ক। ১ নম্বর বিষয়, ২০২৬ সালের এই রাজনৈতিক পালাবদল। চলুন প্রথমেই এই ঐতিহাসিক পরিবর্তনের পেছনের মূল পরিসংখ্যান আর পটভূমিটা একটু ঝালিয়ে নেওয়া যাক। পরিসংখ্যানের মজাটা ঠিক এখানে। আসন সংখ্যার দিক থেকে ব্যবধানটা পাহাড় প্রমাণ মনে হলেও প্রাপ্ত ভোটের হারের দিকে তাকালে কিন্তু ছবিটা একদম আলাদা। বিরোধী দল পেয়েছে প্রায় ৪৫.৮% ভোট, আর সদ্য প্রাক্তন শাসক দলে ঝুলিতে এসেছে ৪০.৮%। আসন সংখ্যায় আকাশ-পাতাল তফাৎ থাকলেও ভোটের শতাংশে পার্থক্যটা ছিল ওই ৫% কাছাকাছি। আর এই ছোট্ট ব্যবধানটাই আসলে গোটা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। এই পরাজয় কিন্তু একটা অত্যন্ত প্রভাবশালী ১৫ বছরের দীর্ঘ রাজনৈতিক যুগের আকস্মিক সমাপ্তি। ১৯৯৮ সালে যে দলের জন্ম, যারা কিনা ২০১১ সালে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল, ২০২৬ সালে এসে তাদের সেই প্রবল সমর্থনের ভিত কিভাবে পুরোপুরি ধসে পড়ল, সেটাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় বিষয়ে, যুব সমাজ এবং কর্মসংস্থান সংকট। রাজনীতিক বিশ্লেষকদের মতে রাজ্যের যুব সমাজের মধ্যে একটা চরম এবং ক্রমশ বাড়তে থাকা হতাশা তৈরি হয়েছিল। কিভাবে কর্মসংস্থানের অভাব একটা বিশাল প্রতিষ্ঠান বিরোধী ক্ষোভে পরিণত হল, সেটা এবার আমরা দেখব। সংখ্যাটার কথা একবার ভাবা যাক। ১ কোটি। রাজ্যে ২১ থেকে ২৫ বছর বয়সী বেকার যুবক যুবতীর সংখ্যা প্রায় ১ কোটিরও বেশি। চাকরি না পাওয়ার এই তীব্র অর্থনৈতিক অনিশ্চয়তা, এই হতাশা ধীরে ধীরে কিন্তু খুব নিশ্চিতভাবে একটা শক্তিশালী ক্ষোভে রূপান্তরিত হয়েছিল। আর বলার অপেক্ষা রাখে না, এই তরুণ প্রজন্মই এবার পরিবর্তনের অন্যতম প্রধান কারিগর হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি ছিল সেই বিশাল ধাক্কা, দুর্নীতির গুরুতর অভিযোগের কারণে আদালতের নির্দেশে একেবারে ২৫,৭৫৩টি শিক্ষকতার চাকরি বাতিল হয়ে যাওয়া। সাথে যোগ হল চাকরি বিক্রির পাহাড় প্রমাণ অভিযোগ, আর নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় নামা চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের কড়া লাঠিচার্জ। এই সব মিলিয়ে রাজ্যের শিক্ষিত তরুণ চাকরিপ্রার্থী প্রজন্মকে সরকারের দিক থেকে কার্যত পুরোপুরি মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছিল। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা কি? শুধু রাজনৈতিক বিষয়গুলোই নয়, একেবারে অরাজনৈতিক বিষয়গুলো প্রতিবাদের ভাষা হয়ে উঠছিল। যেমন ধরা যাক সেই মেসি কাণ্ড। ফুটবল জাদুকরকে দেখার জন্য নিজেদের পকেটের টাকা খরচ করে টিকিট কেটেছিল যে সাধারণ তরুণরা, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে যখন তাদের সেই স্বপ্নটাই ভেঙে চুরমার হয়ে গেল, তখন তাদের মনে এই ধারণাই গেঁথে গেল যে মাত্রাতিরিক্ত রাজনৈতিক নিয়ন্ত্রণ বোধহয় সাধারণ মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষাগুলোকেই গলা টিপে হত্যা করছে। আমাদের আলোচনার ৩ নম্বর বিষয়, নারী নিরাপত্তা এবং দুর্নীতি। এবার আমরা বিশ্লেষণ করব ঠিক কিভাবে একটা অত্যন্ত বিশ্বস্ত এবং অনুগত নারী ভোটার গোষ্ঠী নিরাপত্তা আর দুর্নীতির প্রশ্নে পুরোপুরি বিভক্ত হয়ে পড়ল। এখানে একটা খুব ইন্টারেস্টিং বৈপরীত্য আছে। সরকারি জনকল্যাণমূলক প্রকল্প আর গ্রাউন্ড রিয়ালিটির মধ্যে এক বিশাল ব্যবধান। লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্পগুলো তৈরি হয়েছিল আর্থিকভাবে সাহায্য করার জন্য, তাই তো?
কিন্তু বাস্তবে দেখা গেল সেই সুবিধে পেতে গিয়ে স্থানীয় স্তরের নেতাদের কাটমানি বা ঘুষ দেওয়ার একটা রীতিমতো সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে, যা মানুষের মনে চরম বিতৃষ্ণার জন্ম দিয়েছিল। ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াচ্ছিল যে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষকে জোর করে রাজনৈতিক মিছিলে হাঁটতে বা ঘুষ দিতে বাধ্য করা হচ্ছিল। যে প্রকল্পগুলোর উদ্দেশ্য ছিল মানসিক এবং আর্থিক নিরাপত্তা দেওয়া, দিন শেষে স্থানীয় নেতাদের দাদাগিরির কারণে সেগুলো থেকে গভীর হতাশা আর ক্ষোভের জন্ম হলো। আর ঠিক এই কারণেই নারী ভোটের একটা বড় অংশ এবার সম্পূর্ণ অন্যদিকে ঘুরে গেল। আর এর সাথে যুক্ত হল আরজি কর মেডিকেল কলেজের সেই মর্মান্তিক ঘটনা। শিক্ষানবিশ চিকিৎসক অভয়ার সাথে ঘটে যাওয়া সেই ধর্ষণ ও হত্যার ঘটনা পুরো রাজ্যকে কার্যত স্তব্ধ করে দিয়েছিল। সুবিচার নিশ্চিত করার বদলে যখন সুপরিকল্পিতভাবে প্রমাণ লোপাট আর প্রভাতশালীদের আড়াল করানোর মতো গুরুতর অভিযোগ উঠতে শুরু করল, তখন রাজ্যের আইনশৃঙ্খলা এবং নারী নিরাপত্তার উপর থেকে সাধারণ মানুষের শেষ ভরসাটুকুও উবে গেল। নারী সুরক্ষার এই চরম উত্তাল পরিস্থিতির মাঝেই শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এমন কিছু বিতর্কিত মন্তব্য ভেসে এলো, যেমন রাত ৮টার পর মেয়েদের বাইরে বের হওয়া নিয়ে মন্তব্য, যা আক্ষরিক অর্থেই আগুনে ঘি ঢালার মতো কাজ করল। এ ধরনের কথা নারী ভোটারদের ক্ষোভকে বহুগুণ বাড়িয়ে দিল এবং তাদের আরও দূরে সরিয়ে দিল। ৪ নম্বর বিষয়, সংখ্যালঘু ভোটের মেরুকরণ। এই নির্দিষ্ট ভোট ব্যাংকটা দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতিতে একটা খুব বড় নির্ণায়ক ভূমিকা পালন করে এসেছে, তাই তাদের সমর্থনে ঠিক কিভাবে বদল এলো সেটা বোঝাটা খুব জরুরি। বিশ্লেষকরা এখানে একটা খুব স্পষ্ট প্রজন্মগত পার্থক্য দেখতে পাচ্ছেন। একটা সময় ছিল যখন হয়তো ইমাম ভাতা বা হজযাত্রার ব্যবস্থাপনার মতো বিষয়গুলো সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করত, কিন্তু এখনকার ছবিটা আলাদা। আধুনিক প্রজন্মের সংখ্যালঘু তরুণরা এই ধরনের চিরাচরিত ব্যবস্থার চেয়ে একটা স্বচ্ছ চাকরির বাজার এবং বাস্তব কর্মসংস্থানকেই অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছেন। এই বদলের পেছনে বেশ কিছু বড় অনুঘটক কাজ করেছে। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসার সময় সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে রাজ্য পুলিশের চরম ব্যর্থতা একটা বড় কারণ। ঠিক সেই সময়ই আইএসএফের নওশাদ সিদ্দিকীর মতো নেতাদের উত্থান ঘটে, যারা কোনো রকম সাম্প্রদায়িক জিগির না তুলে সাধারণ মানুষের বাস্তব সমস্যা, রুটি রুজির কথা বলেন। এই সমীকরণগুলো সংখ্যালঘু সমাজের একটা বড় অংশকে নতুন বিকল্পের দিকে ঝুঁকতে সাহায্য করেছিল। এবার আসা যাক আমাদের পঞ্চম এবং শেষ বিষয়ে, কারচুপি ও ষড়যন্ত্রের অভিযোগ। এত সব গভীর আর্থসামাজিক কারণ নিয়ে আমরা আলোচনা করলাম ঠিকই, কিন্তু পরাজিত দলের পক্ষ থেকে এই হারের সম্পূর্ণ ভিন্ন একটা বয়ান দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ঐতিহাসিক জনরায়কে কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। তার স্পষ্ট দাবি, তারা হারেননি, বরং তাদের ১০০টা আসন জোর করে লুট করা হয়েছে। এই বিশাল পরাজয়কে তিনি একটা অত্যন্ত সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবেই আখ্যা দিয়েছেন। এই ৯০ লক্ষ সংখ্যাটার দিকে একবার নজর দেয়া যাক। সদ্য প্রাক্তন শাসক দলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে নির্বাচনের ঠিক আগে প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে সম্পূর্ণ ইচ্ছাকৃত এবং চক্রান্ত করে বাদ দেয়া হয়েছে। তাদের মতে একটা নির্দিষ্ট অংশের ভোট যাতে তাদের বাক্সে না পড়ে, তার জন্যই এই পদক্ষেপ। তাদের অভিযোগের তালিকাটা কিন্তু বেশ লম্বা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে চরম পক্ষপাতিত্ব, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে সাধারণ ভোটার ও কর্মীদের ভয় দেখানো, ভোট গণনায় বিস্তর কারচুপি এবং এমনকি জাতীয় স্তরের শীর্ষ নেতাদের সরাসরি হস্তক্ষেপে এই নির্বাচনের ফলাফলকে ম্যানিপুলেট করা হয়েছে বলে তাদের তরফ থেকে দাবি তোলা হয়েছে। তো সব মিলিয়ে রাজনৈতিক ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখন আমাদের সবার সামনে এসে দাঁড়িয়েছে। নতুন নির্বাচিত সরকার কি সত্যিই তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পালন করতে পারবে? দুর্নীতির বিচার, হারানো চাকরি ফিরিয়ে দেওয়া বা মৃতপ্রায় শিল্পকে পুনরুজ্জীবিত করা, এগুলো কি বাস্তবে রূপ পাবে, নাকি ক্ষমতার এই পালাবদল কেবলই আরও একটা সাময়িক অধ্যায় হয়ে থেকে যাবে? বাংলার এই নতুন রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিনে ঠিক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।